নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভ্রম সিরিজের আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমি আমার চ্যানেলে ফিরে এলাম। আর আজকে যে গল্প শুরু করতে চলেছি সেটার নাম রক্তস্রোতের স্বপ্ন। একটা শরীর, অস্পষ্ট ছায়া খেলার সৃষ্টি সেই অবয়ব। মূর্তিটি অস্থিরতায় পূর্ণ, মুখ চোখ কিছু বোঝা যায় না। যেটা বোঝা যায় তার রূপ বর্ণনায় ভয়ঙ্কর শব্দটিও অনায়াসে হার স্বীকার করবে। মূর্তির অস্থিরতা চোখে দেখে খানিক স্বস্তি মিললেও মুহূর্তে যখন তার অস্থিরতা ভাঙে, ঠিক তখন এই মূর্তির এক সাদৃশ্য চোখে ভাসে। বাড়ির দক্ষিণ প্রান্তের দেয়ালে গাঁথা একটা পেরেকে ঝুলতে থাকা একটা ছবির সঙ্গে এই মূর্তির হুবহু মিল খুঁজে পাই আমি। ছবিটা মা ছিন্নমস্তার, অর্থাৎ এই মূর্তিটির কোনো মাথা নেই। মস্তকহীন সেই দেহটা নরণচরণে দুপা পিছিয়ে আসতে আমি বাধ্য হই। ঘুমটা ভেঙে গেল। কানে প্রবেশ করতে লাগলো হৃদযন্ত্রের তীব্র দুপ দুপ শব্দ। বুকে হাত রাখতেই স্পষ্ট অনুভব করলাম বুকের ভেতর কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। স্বপ্ন কি কখনো এতটা বাস্তব হতে পারে? হ্যালো, কে বলছেন? আমি সুমি, চিনতে পারছেন তো? আরে হ্যাঁ, তোমার গলা চিনতে পারবো না তা হয়? বলো কি ব্যাপার? সামনের সোমবার 27শে অক্টোবর আমার বোনের বিয়ে। এই মুহূর্তে অত দূর গিয়ে নিমন্ত্রণ করা সম্ভব নয় বলেই ফোন করছি। আপনাকে অবশ্যই আসতে হবে কিন্তু। আরে সে ঠিক আছে, তোমার বোনের বিয়ে? বাহ, খবরটা শুনে বেশ ভালো লাগলো। হ্যাঁ, ও যে রাজি হয়েছে এটাই কি কম কথা বলুন? ও যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে গেছে, সেই থেকে বেরিয়ে আসাটা ওর বেঁচে থাকার জন্য যে খুব প্রয়োজন ছিল। আপনি তো সবই জানেন রথিন্দা, আপনাকে আর কি বা নতুন করে বলবো। শুধু এটুকুই বলবো, আপনি এলে আমাদের খুব ভালো লাগবে। অবশ্যই যাবো সুমি, চিন্তা করো না। রিসিভারটা নামিয়ে দিয়ে জানালার ধারে এসে বসে ফোন ঘাঁটতে শুরু করলাম। হোয়াটসঅ্যাপে সুমির অ্যাকাউন্ট থেকে একটি মেসেজ ঢুকলো। ওর বোনের বিয়ের কার্ড, সঙ্গে ওর বাড়ির ঠিকানা সমেত একটি লাইন লেখা। আসতে কোনো রকম অসুবিধে হলে আমার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আজ অক্টোবরের 15 তারিখ, এখনও 12 দিন বাকি। অত দূর যাওয়ার জন্য জিনিস গুছিয়ে নেওয়ার অনেক সময়। বিয়েতে পরার জন্য একটি পাঞ্জাবি অবশ্য আছে, কিন্তু তার সঙ্গে একটা হাফ ব্লেজার হলে মন্দ হবে না। শুধুমাত্র সেইটাই কিনতে হবে। আমার বাড়ি আরিয়াদহে। বর্তমানে আমি একটি সংবাদপত্রের পলিটিক্যাল রাইটার। সুমি আমার সহকর্মী। কলকাতার একটি পিজিতে থাকে আর ওর আসল বাড়ি নামখানায়। ঠিক 11 দিন পর 26 তারিখে সন্ধ্যের মুখে কাঁধে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম নামখানার উদ্দেশ্যে। শিয়ালদহ স্টেশনে পৌঁছে প্রথমেই দুটো কচুরি ও সিঙ্গারা খেয়ে উঠে পড়লাম রাত 9:46 ট্রেনে। লোকাল ট্রেন, তাই বসার জায়গা যে পাবো না জানতাম। 3.5 ঘন্টার জার্নি যে আমাকে দাঁড়িয়েই করতে হবে, এটা ভেবেই কষ্ট হচ্ছিল। এই ট্রেন যখন পৌঁছবে তখন রাত হবে প্রায় 1টা। সুমির দাদা তখন আমাকে মোটর বাইকে করে নিতে আসবেন। এত রাতে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না। দুপুরের ট্রেনটা কোনো এক গোলযোগের কারণে বন্ধ ছিল।
সুমি আমাকে ফোন করে বলে দেয় যে দুপুরে ট্রেন চলবে না, তাই রাতের ট্রেনে আসতে। এক উত্তরে ওকে হ্যাঁ বলে দিয়ে ফোনটা কেটে দিই। ট্রেন তার নিজের গতিতেই চলছে। এটা যেহেতু গ্যালোপিং লোকাল, তাই আর বাকি লোকাল ট্রেনগুলোর মতো সব স্টেশনে দাঁড়াচ্ছে না। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে কেটে যাওয়ার পর সোনারপুর জাংশন আসতে পেছন দিকের জানালার ধারের সিট থেকে একজন উঠে যেতেই আমি তাড়াতাড়ি করে সিটটা আদায় করলাম। পাশে বসে থাকা লোকটা অনেক চেষ্টা করছিলেন অবশ্য। ওই সিটে আমি বসে যাওয়াতে মনে হলো তিনি আমার প্রতি একটু ক্ষুণ্ণই হলেন। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 10:30টার দিকে অগ্রসর হলো। রাত যত বাড়তে লাগলো তত ঠান্ডা বাতাসের দল সারা কামরা জুড়ে শোঁ শোঁ করে বইতে লাগলো। সব জানালা বন্ধ থাকা সত্ত্বেও দরজা থেকে ভেতরে আসা বাতাসের প্রকোপে আমার গায়ের সব লোম খাড়া হয়ে উঠল। ব্যাগ থেকে চাদর বের করে গায়ে ভালো করে জড়িয়ে নেওয়ার পর পরিস্থিতি একটু ঠিক হলো। আরও 1 ঘন্টা কেটে গেল। কখন যে চোখের পাতা বুজে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তা খেয়াল নেই। চোখ খুলতেই দেখলাম ট্রেনের যাত্রীর সংখ্যা খুব কম। একজনকে প্রশ্ন করলাম, দাদা কোন স্টেশন আসছে? তিনি মৃদুস্বরে বললেন, উদয়রামপুর। ফোনে আমি একটা চার্ট করে রেখেছিলাম। ফোন খুলে গ্যালারির ভেতর দিয়ে চার্টে দেখলাম নামখানা পৌঁছতে এখনও 1.5 ঘন্টা বাকি। আমি মাথার পেছনটা হেলান দিয়ে চোখটা বুঝলাম। ট্রেনের হুইসেলের শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই অবাক বিস্ময়ে চারিদিকে চাইতে লাগলাম। কামরায় আমি ব্যতীত কোনো যাত্রীর অস্তিত্বটুকু নেই। জানালা খুলে বাইরে চোখ রাখলাম। চারিদিক শুধুই অন্ধকার। হাত ঘড়িতে চোখ রাখলাম 12:50। কোন স্টেশনে এসে পৌঁছলাম সেটা দেখারও উপায় নেই। ব্যাগটা কাঁধে নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালাম। কামরার হলদে আলোর জোর ধীরে ধীরে কমতে লাগলো। ফোনটা বের করে সুমিকে ফোন করতে গিয়ে দেখলাম নেটওয়ার্কও নেই। সব রাস্তা এক প্রকার বন্ধ। এদিকে কামরায় আর কোনো যাত্রীও নেই। যেটুকু বোঝা যায় সেটা হলো ট্রেনটা কোনো এক স্টেশনেই দাঁড়িয়ে আছে। একবার ভাবলাম নেমে যাই। পরক্ষণেই ভাবলাম এই অন্ধকার স্টেশনে নেমে আমি করবই বা কি করব না করব এই দ্বিধায় যখন ভুগছি, এমন সময় ট্রেনটা নামখানা স্টেশনের বিপরীত মুখে চলতে শুরু করলো। আমি এবার যথেষ্ট ভয় পেলাম। কোনো দিকে না তাকিয়ে এক লাফে ট্রেন থেকে নেমে পড়লাম। স্টেশনে একটিও লোকও নেই। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, হচ্ছেটা কি? ট্রেন যদি নির্দিষ্ট গন্তব্যে নাই পৌঁছয় তবে তার অ্যানাউন্সমেন্ট কোথায়? এটুকু জানতে পারলে আমি এই ট্রেন ধরতামই না, পরের দিনের দুপুরের ট্রেনটাই ধরতাম। রবিবারের রাত। কলকাতা শহরে অক্টোবর মাসে এরকম হিমেল বাতাসের প্রকোপ আমি এর আগে দেখিনি। বলা বাহুল্য, এরকম ঘটনার পূর্বাভাস না পেয়েই শীতের পোশাক আমি সেরকম কিছু নিইনি। কেবল একটি ফুল হাতা টি-শার্ট আর একটি মোটা চাদর। এই নিয়ে তো আর এই বাতাসের সঙ্গে লড়াই সম্ভব না। সুমির কথা মনে পড়ল। মেয়েটা বেশ ভালো। এই মাসখানেক আগে অফিসে খুব ঘটা করেই ওর জন্মদিন পালন করা হলো। আমি কেকের ক্রিম ওর মুখে বেশ ভালো করে মাখিয়ে দৌড় দিয়েছিলাম। এইসব ভাবছি আর ধীর গতিতে সামনের দিকে এগোচ্ছি। এমন সময় আমার ডান কাঁধে একজনের হাতের স্পর্শে চমকে লাফিয়ে উঠলাম। পেছন ফিরে দেখলাম একটি লোক, আপাদ মস্তক চাদর দিয়ে ঢাকা। কাঁপা কাঁপা গলায় বললাম, কে 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 আপনি? ঘন ঘন শ্বাস নিতে নিতে ঘর ঘরে ফাঁপা গলায় আগন্তুক বলে উঠল,
আমি এই স্টেশনের স্টেশন মাস্টার। আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ। এত রাতে এখানে আপনি কি করছেন? আমি শিয়ালদা থেকে নামখানা যাবার গ্যালোপিং লোকাল ধরেছিলাম। ঠিকমতো সব চলছিল, কিন্তু এই অজানা একটি স্টেশনে এসে ট্রেনটা থেমে গেল। নামখানা যাওয়া তো দূর, সেই ট্রেন আবার শিয়ালদহের দিকে চলে গেল এই একটু আগেই। আমার মনে হয় নামখানা আর একটা স্টেশনের পরেই, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না। আমাকে প্লিজ একটু হেল্প করুন না। আমাকে নামখানা যাবার রাস্তাটা বলে দিন। আমি না হয় মেন রোডে উঠে রিক্সা বা ভ্যান কিছু একটা করে নেব। এখন কটা বাজে সে খেয়াল আপনার আছে? আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, 1:05। রাত কতটা হলো এবার আশা করি বুঝতে পারছেন। এত রাতে আপনি বাইরে থেকে নামখানা যাওয়ার জন্য কিছুই পাবেন না। চারদিকে ধুধু করছে মাঠ, শুকনো মাটির রাস্তায় এভাবে রাতে বের হওয়াটা বোকামি। আর সব থেকে বড় কথা, আপনি শহরের লোক। আজ রাতটা আমার সঙ্গে চলুন। আমার ছোট্ট স্টেশনের ঘরের রাতটা কাটিয়ে ভোর ভোর বেরিয়ে পড়বেন। আর তো 3 ঘন্টা বাকি ভোর হতে। ঘর ঘরে গলার স্বরে বুঝলাম মানুষটির হয়তো নিউমোনিয়া হয়েছে। কি ভাবছেন, ভূতের ভয় পাচ্ছেন নাকি? বলেই খ্যাক খ্যাক করে হাসতে গিয়ে খানিক কেশে ফেললেন। হিমেল বাতাসের স্পর্শে ভূতের ভয় অনেক আগেই দূর হয়ে গিয়েছিল। চিন্তা ছিল তো কেবল এই রাতটা যেভাবে হোক কাটানোর জন্য। আমি আর কোনো কিছুই ভাবতে পারলাম না। খানিক সংকোচ বোধ করলাম। বললাম, না না, ভূতের ভয়টা আমি পাই না। চিন্তা শুধু এই জন্যেই যে এই হিমেল বাতাসের প্রকোপ রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরো দ্বিগুণ হচ্ছে। এখন রাতটা যেভাবে হোক কাটিয়ে নিতে পারলে হয়। তা বেশ বেশ, ভূতের ভয় যখন নেই তখন আপনিও আমারই দলে। চলুন, রাতটা আমরা না হয় গল্প করেই কাটাবো, কি বলেন? আচ্ছা। তারপর কি হলো? রাতটা কেমনভাবে কাটলো? তারপরে কি ভোর হয়েছিল? ভোর হলেও কি নামখানা পৌঁছানো গেছিল? সব প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসছি পরবর্তী পর্বে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।